तारीख पर तारीख कोर्ट में चल रहा है। भुয়ো সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু ঘোর অমাবস্যা। রাজ্যের লয়ার কার বাপের টাকা দিচ্ছে? 21টা লয়ার দেওয়ার পর আছে কার বাপের টাকায় দিচ্ছে? আজকে মধু আছে বলে জনগণের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভুয়ো চাকরি দিয়ে সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে তোমার লোকেরা চাকরি দিয়ে তোমার শিক্ষামন্ত্রী জেল কাটছে, আর সেই সাক্স দিয়ে মাছ ডাকার জন্য 21টা উকিলদের দাঁড় করাচ্ছে। কার বাপের টাকা? কাকু এখন কোকিলের মতো সাড়ে বেরিচ্ছে। আজ কাকু বলছে আমি নির্দোষ। তাহলে দোষীর নামটা বলো, তোমার বসের নামটা বলো, যদি বাপের বেটা হবে। এই চাকরির মামলাটা আমার হাইকোর্টে ছিল, হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল, তার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে গেছে। আজকে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি নিয়েছে, টাকার বিনিময়ে চাকরি নিয়েছে, তার কারণেই আজকে বাংলা শিক্ষামন্ত্রী জেল কাটছে। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেল, গোনার জন্য মেশিন আছে। আজকে যে শুনানি ছিল, অর্থাৎ বিচারটা শেষ পর্যায়ের দিকে চলে আসছে। একটা হিন্দি সিনেমা আছে, তাতে বলা হচ্ছে তারিখ पर तारीख কোর্ট में चल रहा है। তো সেটাই এখন আমাদের সুপ্রিম কোর্টে 26,000 এই মমতা ব্যানার্জির, এই মমতা আপার, মমতা খালার শিক্ষামন্ত্রীর দোষের জন্য আজকে তাদের ভবিষ্যৎ আটকে আছে, ঝুলছে, लटक रहा है। তো আজকে শুনানি পিছিয়ে গেল বলে তাদের আগামী দিনে এ রায় বেরোবে না এটা ভাববার কোনো কারণ নেই। রায় বেরোবে, সুপ্রিম কোর্ট থেকে রায় অবশ্যই বেরোবে। তবে 26,000 ভুয়ো শিক্ষকের চাকরি কিন্তু ফিরে পাওয়া এবং এদের ভবিষ্যৎ ঘোর অমাবস্যার দিকে এগিয়ে যাচ্ছে। আমি দেখলাম, আমি কেন আপামর বাংলাবাসী দেখলো, আপনিও দেখলেন যে শুধুমাত্র এসএসসি চাকরি প্রার্থীর মামলা নয়, ওবিসি মামলাও পিছিয়ে গেল, ডিএ মামলাও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। পরবর্তী মামলা শুনানি মার্চ মাসে, একদম মার্চ মাস অব্দি টেনে দেওয়া হলো। খেলাটা কি? দেখুন, খেলা বিভিন্ন জন বিভিন্ন রকম করতে পারে বা বলতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে যখন এই মামলাগুলো আছে, আমার হাইকোর্টেও এরকম হয়, বিচারের পাহাড়, তারিখ পর তারিখ চলে। আজকে মার্চ মাসে দিন পড়েছে, চলছে জানুয়ারি। লোয়ার কোর্টের মামলা তো 20 বছর 22 বছর চলছে সিভিল মামলাগুলো। আমার পশ্চিম বাংলায় সিভিল মামলাগুলো 20 বছর 22 বছর হয়ে গেছে, এমনও ঘটনা আছে সিভিল মামলা। সে জায়গায় মার্চ মাসে শুনানি যদি দিয়ে থাকে এসএসসি পরীক্ষার, আমার মনে হয় অ্যাজ পার কোর্ট রুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী, বা একটা আন্ধা কানুন বলে একটা বই আছে, কানুনের ফেটটিটাকে খুলতে হয়। তা কানুনের ফেটটি খোলার জন্য যে তদবির দরকার, বাংলায় একটা কথা আছে, দোয়া এবং দাওয়া দুই করতে হবে, তবে বিচার পাবে। আপনি নিজে একজন আইনের কর্মকর্তা হিসেবে আশার আলো দেখতে পাচ্ছেন? তাহলে বিচার হবে, সুপ্রিম কোর্টে বিচার হবে। তবে ভুয়ো সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে
তাদের কিন্তু ঘোর অমাবস্যা একদম ঘনিয়ে আসছে। রাজ্য যে 21 জনের লয়ার রাখলো, তাহলে সেক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে সেই দিক যাবে না বলছেন? রাজ্যের লয়ার কার বাপের টাকা দিচ্ছে? 21টা লয়ার দেওয়ার পর আছে কার বাপের টাকায় দিচ্ছে? মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, তুমি কি নবান্নের টাকা ছাপাও না কালীঘাটে টাকা ছাপাও? সেই টাকা দিয়ে আজকে তোমার লোকেরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি বিক্রি করেছে। আজকে জনগণের প্রকৃত মেধাবী তাদের দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে, তাদেরকে বঞ্চিত করে তুমি আজকে 21টা লয়ার দিচ্ছ। লজ্জা করে না বেহার নির্লজ্জ? হ্যাঁ, আজকে যদি নিজের বাপের টাকা হতো মমতা ব্যানার্জির, খরচা করতে পারত, খরচা করতে পারত। মমতা বাবু, তুমিও বিরোধী নেত্রী ছিলে, বামপন্থী আমাদের চুলের মুঠি ধরে তোমাকে লাগাপে ঢুকিয়েছিল। কটা লইয়া তোমার হয়ে দাঁড়িয়েছিল? সিঙ্গুরে যে কেসগুলো হয়েছিল, তৃণমূলের নেতাগুলো কেস খেয়েছিল, সেই সময় কটা উকিল দাঁড়িয়েছিল। আজকে মধু আছে বলে জনগণের টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে, ভুয়ো চাকরি দিয়ে, সাদা খাতা জমা দিয়ে, টাকার বিনিময়ে তোমার লোকেরা চাকরি দিয়ে তোমার শিক্ষামন্ত্রী জেল খাটছে, আর সেই সাক্স দিয়ে মাছ ডাকার জন্য 21টা উকিলদের দাঁড় করাচ্ছে। কার বাবার টাকা? তোমার কালীঘাটে টাকা চাপাই। 9ই আগস্ট আরজি করে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা এবং ধর্ষণের মামলায় এবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। শীর্ষ আদালতে এবার মামলা দায়ের করলেন নির্যাতিতার অভিভাবকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্তে অসঙ্গতি রয়েছে বলেও দাবি করছেন তারা। সিবিআই তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি তার উল্লেখ সহ মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবারের একান্ত ঘনিষ্ঠ সদস্যরা। চলতি মাসে ট্রায়াল কোর্টে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে। তার আগেই শুনানি চাইছে নির্যাতিতার পরিবার, কি বলবেন? দেখুন, নির্যাতিতা পরিবার যার মায়ের কোল খালি হয়েছে, সেই মায়ের যন্ত্রণা, সেই বাপের যন্ত্রণা কেউ ভাগ করে নিতে পারবে না, পৃথিবীর কারোর ক্ষমতা নেই। আজকে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে সিবিআই গাফিলতির কারণে, কিন্তু একটা কথা তো স্বীকার করতে হবে যে সিবিআই ছিল বলে সন্দীপ ঘোষ জেল খেটেছে, সিবিআই ছিল বলে টালা থানার ওসি জেল খাটে, সিবিআই ছিল বলে ছাত্র পরিষদের নেতা ডাক্তার পান্ডে জেল খাটছে। তাই সিবিআইয়ের প্রতি পুরো যে দোষ সিবিআই, এটা হতে পারে না। হতে পারে কিছুটা দোষ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলার বুকে সিবিআই ছিল বলে আজকে এই হনুরা জেল খেটেছে, এবং সিবিআই কে আরো তৎপর হওয়া দরকার ছিল, ইডি কে আরো তৎপর হওয়া দরকার ছিল। তার কারণে নির্যাতিতার মায়া বা বাবারা, তার মায়ের কোল খালি হয়েছে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে। সেই অধিকারে, গণতান্ত্রিক অধিকারে, আইনের অধিকারে সে গেছে। আমরাও চাই, বাংলার মানুষও চাই, নির্ভয়া কাণ্ডের প্রকৃত খুনিরা শুধু একা সঞ্জয় রায় না, ওর সাথে যারা যারা জড়িত আছে ওর মাথাকে চাই। এবারে আসি এমন একজনের প্রসঙ্গে যার কথা আপনি নিজে বহুবার বলেছেন, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র। একদম সদ্য ভেন্টিলেশন কাটিয়ে ওঠা কাকু জজকে দেখে বললেন আমি নির্দোষ। কি বলবেন? কাকু এখন কোকিলের মতো সাড়ে বেরিচ্ছে। এই কাকু বলেছিল না, আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে কেউ ছুতে পারবে না। এর কণ্ঠস্বর পরীক্ষার জন্য পিজি হসপিটালে শুয়ে গেল। নটঙ্কি। আপনি দেখবেন তৃণমূলের কোন নেতা ধরা পড়লেই পিজি হসপিটাল খোলা আছে, পিজি হসপিটাল খোলা আছে। তাদের জন্য বোর্ড বসানোর জন্য
তাদেরকে আরাম কেদারায় শুয়ে থাকার জন্য বেড একদম রেডি, অথচ দিনের পর দিন মানুষ যারা রোগী, যাদের প্রকৃত চিকিৎসার দরকার, তাদের মাসের পর মাস পিজি হসপিটালের দরজা খটখটাতে হয়। আর কিন্তু তৃণমূলের নেতা হলেই দরজা খোলা, রাতারাতি বের হয়ে যাবে। আর আই কাকু আজকে কণ্ঠস্বর পরীক্ষার সময় নটঙ্কি করেছিল, জোকাতে নিয়ে গিয়ে অবশেষে পরীক্ষা হলো। আজকে যখন জজ সাহেবের কাছে সাক্ষীর প্রমাণের দরকার, ঠিক সেই সময় উনি ভেন্টিলেশনে চলে গেলেন, এটাও নটঙ্কি। আর আজ কাকু বলছে আমি নির্দোষ। তাহলে দোষীর নামটা বলো, তোমার বসের নামটা বলো, যদি বাপ্পের বেটা হবে। স্যার, দিয়াল লটারি কাণ্ডে ইডির নজরে পুলিশ, কার নির্দেশে তদন্তে গাফিলতি পুলিশের? বাংলার পুলিশ, কলকাতা পুলিশ এককালে আমাদের গর্ব ছিল, বুক ঠুকে বলতাম গর্ব করে কলকাতা পুলিশের আন্ডারে আমরা বাস করি। কিন্তু সেই কলকাতা পুলিশকে আর বাংলার পুলিশকে ধ্বজভঙ্গ বানিয়ে দিয়েছে এই সরকার, লাউ গাছে পরিণত করে দিয়েছে এই সরকার। আজকে তৃণমূলের নেতারা হ্যালো না করলে পার হয় না। তৃণমূলের লোকেরা অঙ্গুলি হিলন যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত কারোর বিরুদ্ধে অ্যাকশন হয় না। আপনারা দেখেননি মালদাতে জেবি তৃণমূল নেতা প্রকাশ্য দিবালোকে দুজন কপতকুপুতিকে মারছে, চারিদিকে গোল করে পাবলিক দেখছে, পুলিশ জানে না। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে পুলিশ আবার বলছে জেবির কাছে যাও। ওদের আবার একটা নেতা ছিল শাহজাহান সন্দেশকালী, সে বামপন্থের আমলে এক কন্ট্রাক্টর ছিল, টেকারে টিকিট করে বেড়াতো। সে যখন তার বিরুদ্ধে ইডি সিবিআই গেল, ইডি সিবিআই গায়ে হাত দিয়ে দিল। আবার সেই বাদশা যখন শাহজাহান বাদশা, সে এত বড় বাড়ি করলো যে বাড়িতে রাত 12টায় পিঠে করার জন্য ডাক পড়তো। কিরকম না, দিনের বেলায় শাহজাহান বাহিনী যেত, গিয়ে সন্দেশখালীতে কার বাড়িতে সুন্দরী মেয়ে আছে, কার বাড়িতে সুন্দরী বউ আছে, এটা দেখে আসতো। তারপরে ডাক হতো চিকন চিকন গুডছে। আহা, তৃণমূলের কি ভাষা, এইগুলো জানতো না মমতা ব্যানার্জি, এই মুখ্যমন্ত্রী জানে না। আজকে তাই বাংলার বুকে পুলিশ বুকে যদি স্বাধীনভাবে পুলিশের আইন অনুযায়ী নিরপেক্ষভাবে যদি কাজ করতে দেয়, এই পুলিশ, কলকাতার পুলিশ, বাংলার পুলিশ যে গর্ব ছিল সেটা পুনরুদ্ধার যদি করতে হয়, তাহলে স্বাধীনভাবে পুলিশকে কাজ করতে দিতে হবে। কিন্তু এই পুলিশকে তৃণমূল নেতারা কলকাতার বুকে হুলিগান ঢুকলে খাতা দিয়ে মুখ ঢাকতে হয়। এই কলকাতা পুলিশকে আরজিকার কাণ্ডে নীরব দর্শকের ভূমিকা থাকতে হয় হুলিগান ঢুকলে। এই পুলিশের কারণে আজকে আরজিকার কাণ্ড থানার ওসিকে জেল খাটতে হচ্ছে। এই পুলিশের নিকম্মার জন্য সাগরদিঘি থানার ওসিকে আসামি করা হয়েছে 200 কেসে। আর শেষ তিনটে প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম এবং রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র একদম মঞ্চ থেকে তিনি বলছেন রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে মুসলিম মানেই উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষের যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা, কাউকেই মুসলিমরা খুন করেনি। তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে? দেখুন, ফিরহাদ হাকিম, নোট করো ফিরহাদ হাকিম, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি যে চেয়ারটাতে বসে আছো সেই চেয়ারটা একদিন সুভাষচন্দ্র বোস বসেছিল, ওই চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন, ওই চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের বিকাশ রঞ্জন আইনজীবী, ওই চেয়ারে বসেছিল প্রয়াত সুব্রত মুখার্জি। ওই চেয়ারে বসে থেকে তুমি সন্দেশখালীর রেখাপাত্র, তোমার মুখ্যমন্ত্রী নারী, সেই নারীকে বললে তুমি মাল।
আবার তুমি কি বললে একটা ইসলামিক জায়গায় যে দাওয়াতে ইসলাম, আবার তুমি কি বললে মুসলমানদেরকে 70%, 30% আছে, আগামী দিনে 70% হয়ে যাবে। লাজ তো রাখো, শরম তো করো ফিরাদ বাবু। এটা ঠিক, ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল পাঞ্জাবিরা, কিন্তু মুসলমান সমাজে মুসলমান আজকে আপনার ছেলে যদি দোষ করে বাপকে গালিগালাজ খেতে হয়। আজকে মমতা ব্যানার্জির দয়াতে, মমতা বাবুর খালা দয়াতে নট কোনো মুখ্যমন্ত্রী 21 সালে 5 to 7% তুমি হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমানের ভোট পেয়েছো। তাই তো তুমি বলেছিলে দুধের গাইদের লাত একটু একটু খেতে হয়। আজকে লাত খেতে খেতে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। আজকে সমস্ত জায়গাতে যে ব্ল্যাঙ্ক উন্মুক্ত দ্বারগুলো আছে, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের যে কাঁটা তারের বেড়ার দেওয়ার জায়গাগুলো রয়েছে, তুমি কেন জায়গা দিচ্ছ না? কেন জায়গা দিচ্ছ না? তুমি জায়গা দেবে, কেন্দ্র সরকার বেড়া দেবে। কেন্দ্র সরকার নাকি বিএসএফ কে বাধা দেওয়া হচ্ছে যে কাঁটাতারের বেড়া দিতে। একদম মঙ্গলবার মালদার বৈষ্ণবপুর থানা এলাকায় সুখদেবপুরের গ্রামের সীমান্তে এই ঘটনা ঘটেছে যে বিজেপি বিএসএফ কে বাধা দিয়েছে শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। ভারতীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে বন্দে মাতরম স্লোগান দিতে থাকেন তারা। কৃষকদের মধ্যে একদম ভারতকে সংঘর্ষে জড়াতে প্ররোচনা দিচ্ছে বাংলাদেশ আর মুসলিম ব্রাদারহুডের নামে একযোগে ভারতকে নিশানা করা শুরু করবে ইসলামিক দেশগুলি। কি মনে করছেন? আজকে কেন বাধা দিচ্ছে? 26 সালে ভোট নিতে হবে তাই? নট করো মুখ্যমন্ত্রী, নট করো তৃণমূলের হারামের বাচ্চাগুলো। কারণ আজকে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যকে তৃণমূল, প্রধানকে তৃণমূল, পঞ্চায়েত সমিতির সভাপতিকে তৃণমূল, কাউন্সিলরকে তৃণমূল, জেলা পরিষদকে তৃণমূল, এমএলএ কে কে তৃণমূল, এমপি কে তৃণমূল। আর ওরা যদি বর্ডার পেরিয়ে চলে আসে, মুসলমানের একটা নিয়ম আছে জানেন তো, কবরে থেকেও বলে ও আমার খালাতো ভাই, আল্লাহু আমিন বলে বলে। আর সেই খালাতো ভাই, চাচাতো ভাই নাম করে পঞ্চায়েতের প্রধান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেয়। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ভিত্তিতে তোমার ভোটার লিস্টে নাম উঠে যায়, ভোটার কার্ড হয়ে যায়, আধার কার্ড হয়ে যায়, এমনকি পাসপোর্ট হয়ে যায়, যে পাসপোর্টের ইনকোয়ারি করে লোকাল থানা। আজকে একটা ডিআইবি অফিসার ধরা পড়েছে 25,000 টাকার বিনিময়ে কত মানুষের ভেরিফিকেশন করে তাদেরকে, বাংলাদেশিদেরকে আজকে এই দেশি করে দিয়েছে। আজকে লজ্জা হয় যে কাশ্মীর থেকে পুলিশ এসে আমার কলকাতার কাছ থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, মালদাতে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, মুর্শিদাবাদে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। ন্যাকাম পেয়েছো ডঙ্গি পিসি। আমার শেষ প্রশ্ন, শেষ একদম। বাঘ পাঠাচ্ছে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা। একদম গঙ্গাসাগরের মেলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন। তার মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক ঝড় উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে বাঘের জন্য জায়গা নেই বলে গিয়ে জলে ছেড়ে দেওয়া হচ্ছে। জল বেরোতে কতক্ষণ, পারলে দিয়ে দিন আমাদেরকে, উড়িষ্যা গভর্নমেন্টকে বলছেন। মানে আপনি পারে না, গায়ে মানে না, আপনি মোড়ল, নিজের রাজ্যকে সামলাতে পারে না, নিজের দলের কাউন্সিলর মালদাতে খুন হয়ে যায়, নিজে দক্ষিণ কলকাতায় বাড়ি, উত্তর কলকাতায় নিজের দলের তৃণমূলের কাউন্সিলর শুট আউট হতে যায়। আজকে উনি আবার ইয়ে করে, আজকে উনাকেই বলতে হচ্ছে যে সম্পত্তিগুলো আজকে সরকারি সম্পত্তি বেহাত হয়ে গেছে, এটা ওনাকেই বলতে হচ্ছে। আজকে ওনার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল, ডক্টরেট উঠে গেল, অগ্নিকন্যা উঠে গেল, সব উঠতে উঠতে কম্বলের লোম বাঁচতে বাঁচতে আগামী দিনে ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাচ্ছে।